নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সিটিভিএন এর অনলাইন এডুকেশন অর্থাৎ এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রণয়, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষ তথা গোটা বিশ্বে এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ সেকেন্ড ওয়েভ চলছে, এবং সেই সেকেন্ড ওয়েভের জেরেই কিন্তু গোটা বিশ্বে তথা তার সঙ্গে ভারতবর্ষেও কিছু কিছু জায়গায় এখনও চলছে লকডাউন। তবে গত কয়েকদিন ধরে কিন্তু সংক্রমণ কিছুটা হলেও নিম্নমুখী, অর্থাৎ সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে, এবং তার জেরেই যে কড়া বিধিনিষেধ বিভিন্ন রাজ্যে জারি ছিল সেই কড়া বিধিনিষেধের ক্ষেত্রেও কিছুটা ছাড় পাওয়া গেছে। এবং তার জেরেই আমাদের পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিধিনিষেধের ক্ষেত্রে ছাড় দিয়েছেন। নতুন করে কিছু নিয়ম জারি হয়েছে, বাজার খোলার ক্ষেত্রে সময় কিছুটা বেড়েছে, চালু হয়েছে সরকারি অফিস, রেস্টুরেন্ট চালু হয়েছে, কিন্তু স্কুল কলেজ এখনও বন্ধ, অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু এখনও পর্যন্ত স্কুল কলেজে যেতে পারছে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, কিন্তু বন্ধুরা তোমাদের পড়াশোনা থামালে চলবে না, পড়াশোনা বাড়িতেই চালিয়ে যেতে হবে, এবং বাড়িতে থেকে তোমরা যাতে সেই পড়াশোনাটা আরও ভালোভাবে করতে পারো, আরও ভালোভাবে যাতে বুঝতে পারো, তার জন্যই সিটিভিএন নিয়েছে এই উদ্যোগ এডুকেশন অনলাইন। এবং সেই এডুকেশন অনলাইনে আমরা প্রতিদিনই কিন্তু একজন শিক্ষক আমাদের এখানে আসেন এবং তোমাদেরকে পড়াটা আরও ভালোভাবে বুঝিয়ে দেন। সেই মতোই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিক্ষক, ইংরাজি বিষয়ের শিক্ষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎবাবু, আপনাকে স্বাগত। নমস্কার। আজকে অভিজিৎবাবু যে বিষয়টা তোমাদের পড়াবেন সেটি হচ্ছে ইংলিশ গ্রামার, অর্থাৎ গ্রামার কিন্তু জানতে হবে ইংলিশ বলতে গেলে, ইংলিশ লিখতে গেলে এবং ইংলিশ বুঝতে গেলে। তাই গ্রামারকে বলা যায় ইংলিশের প্রাথমিক স্টেপ বা প্রথম ধাপ, এবং সেই গ্রামারই তোমাদের প্রধানত প্রাথমিক পর্যায় থেকে আজকে বোঝাবেন, শেখাবেন অভিজিৎবাবু। তবে অভিজিৎবাবু, গ্রামার শুরু করার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তো বাড়িতেই আছে, তারা পড়াশোনা থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে স্কুলের পরিবেশ থেকে। সেই পরিবেশে তারা পড়াশোনা করতে পারছে না, এই সময় স্কুলের পরিবেশটা তারা এক কথায় বলতে গেলে মিস করছে। তো সেক্ষেত্রে বাড়িতে কীরকমভাবে তাদের পড়াশোনাটা করা উচিত? সর্বপ্রথম আমি চ্যানেল কর্তৃপক্ষ এবং আপনাকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, সত্যিই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ পড়াশোনা এমনই একটা জিনিস, পড়াশোনা হচ্ছে আমাদের নেশনকে তৈরি করে। একদম, হ্যাঁ। এটা আমার কথা নয়, এটা বিবেকানন্দ বলেছেন, রামমোহন বলেছেন, বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন। সার্বজনীন শিক্ষাটা এবং ট্রু এডুকেশন এটা প্রচণ্ডভাবে দরকার একটা জাতির মেরুদণ্ড তৈরি করতে গেলে। এবং আমরা যদি লক্ষ্য করি, ইউরোপিয়ান কান্ট্রিজে মোটামুটি 100% সবই শিক্ষিতের হার, মানে ট্রু এডুকেশনটা রয়েছে, এবং সেগুলো তাদের এডুকেশন থাকার কারণে অনেক কিছু সমাজে রিফ্লেক্ট করে, অনেকভাবে রিফ্লেক্ট করে। তার আচার আচরণ, চলা ফেরা, কথাবার্তা বা বিচার বিবেচনা, এটা এডুকেশন দেয়। এডুকেশন মানেই আমরা বুঝি না যে শুধুমাত্র একটা চাকরির জন্য পড়াশুনো করছি, নো, একদম এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এডুকেশন একটা মানুষের চেতনা আনে, তাকে তৈরি করে। তো তোমরা যারা এখন এই মুহূর্তে স্কুলে যেতে পারছো না, সেইখানে অনেকটাই তোমরা ডেপ্রাইভড হয়ে রয়েছো, অনেকটা বঞ্চিত হয়ে রয়েছো সমস্ত ব্যাপারটায়। কিন্তু নিজেদেরকে না থেমে, একটা সময় ব্যাপার তো ছিল বাড়িতে বসেই পড়াশুনো করা, সেই পড়াশুনোর ব্যাপারটা কিন্তু বাড়িতে বসেই নিজেদের চালিয়ে যেতে হবে। এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, বিশেষত এইরকম একটা চ্যানেল যে তোমাদের সারা বছর মানে 7 দিনই এই প্রোগ্রামটাকে চালিয়ে যাচ্ছে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের ওপরে, তোমরা অবশ্যই প্রত্যেক দিন এই সময়টা এই ক্লাসের সাথে থাকো। বিভিন্ন শিক্ষক মহাশয়, শিক্ষিকারা তারা এরা করছেন, তোমাদের ভালোর জন্য করছেন। তোমরা মন দিয়ে এগুলো দেখতে থাকো। হয়তো লিঙ্ক পাওয়া যাবে না, সবটা লিঙ্ক হবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তুমি অনেক কিছু জিনিস এখানে ক্লিয়ার করে নিতে পারবে, যেগুলো স্কুলে এই মুহূর্তে হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে না। তো এইটাই আমার মেসেজ আজকের দিনে।
একদমই স্যার যেটা বললেন যে তোমরাও কিন্তু তোমাদের সমস্যাগুলোকে ক্লিয়ার করে নিতে পারো বা তোমাদের সমস্যার সমাধান কিন্তু তোমরা পেতে পারো স্যারেদের কাছ থেকে, এবং তার জন্য স্ক্রিনে যে নিচে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কল করে নিজেদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আজকে স্যারের কাছ থেকে পেয়ে যাবে। এবং স্যার আজকে যে বিষয় পড়াবেন ইংলিশ গ্রামার, সেই গ্রামার সংক্রান্ত বিষয়ে তোমাদের যা কিছু জানার আছে তা তোমরা কিন্তু স্যারের কাছ থেকে জানতে পারো। তো স্যার শুরু করুন। তাহলে আজকে আমরা শুরু করি। দেখো, গ্রামার বলতে তো গ্রামার একটা বিশাল ব্যাপার আছে, অনেক বড় ব্যাপার। আমরা যেটা করতে চাই, আমরা যেটা পড়াতে গিয়ে দেখেছি যে তোমরা অনেক ব্যাপারেই ইংরেজির বিশেষত বেসিক জায়গাটা একটু গন্ডগোল হয়ে যায়। সেটা হচ্ছে টেন্স, সেটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট ঠিক মতন বুঝে ভার্ব বসাতে পারছি না, এইসব প্রবলেমগুলো এসে যায়। তো আমি একটা ছোট্ট উদাহরণ থেকে শুরু করি। অনেকেই হয়তো জানো, কিন্তু বোঝার চেষ্টা করো। এটা ধরো, এই যে ইউজটা তোমরা অনেক সময় ন্যারেশনে করো, হ্যাড হ্যাড, মনে প্রশ্ন জাগে তো এ দুটো হ্যাড কেন? অথবা তুমি লিখছো ইজ হ্যাভিং, লিখছো, কোত্থেকে এই ইউজগুলো আসছে? অথবা তুমি লিখছো ভয়েস চেঞ্জে বিশেষত ইজ বিং। এই ব্যাখ্যাগুলো হয়তো তোমরা এইটা হলে এটা হয়, কেন হয় এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। তার আগে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেইখান থেকে একটু শুরু করি। আমরা বলেছিলাম ভার্ব বলতে, টেন্সের ভার্ব বলতে আমরা বুঝবো হচ্ছে, এগুলো আমি আর লিখছি না, বিশেষ লিখতে গেলে অনেক সময় যাবে। আমি মুখে বলছি, তোমরা শোনার চেষ্টা করো। আমরা টেন্স করি যখন, টেন্সের মূলত ব্যাপারটা হচ্ছে ভার্ব। ভার্ব বলতে আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে বিভার্ব, মানে হওয়া কথাটাকে ক্লিয়ার করে। এছাড়া আছে সেটা হ্যাভ ভার্ব, আর হচ্ছে দুনিয়ার কাজের ভার্ব, সেগুলোকে ডুইং ওয়ার্ডস বলে বা অ্যাকশন ওয়ার্ডস বলে। এছাড়াও আরও কিছু ভার্ব আছে, সেগুলো আমরা একটু পরে আসছি। তাহলে ভার্ব বলতে আমরা বুঝছি বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং দুনিয়ার অন্যান্য ডুইং ওয়ার্ডস। এই বুঝছি। এবার প্রশ্ন হচ্ছে এই বি ভার্ব কারা, হ্যাভ ভার্ব কারা, আর ডুইং ওয়ার্ডস কারা? বি ভার্ব মানে হচ্ছে বি নিজে, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার। হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ নিজে, হ্যাজ এবং হ্যাড। আর ডুইং ওয়ার্ডস বলতে দুনিয়ার কাজের ভার্বগুলো, কাম, গো, ইট, টেক, রাইট, দুনিয়ার ভার্ব। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে আমরা জেনারেলি গ্রামার বইতে 3 ভাগে ভাগ করে রাখি, 3টে ফর্মে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এর সাথে আরও 2টো ফর্ম তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ইনফিনিটিভ এবং ভার্ব আইএনজি। এই দুটো 5টা ফর্ম নিয়ে এটা হয়। তো এই জিনিসটা মাথায় রাখো, ভার্ব বলতে ভার্বের 5টা ফর্ম হবে, এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব আইএনজি অ্যান্ড ইনফিনিটিভ। তার মানে আমার এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং অন্যান্য ভার্বগুলো, ডুইং ওয়ার্ডস যা আছে, এগুলোর প্রত্যেকটারই 5টা ভাগ হবে। ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম হবে হচ্ছে বি ভার্বের বি নিজে, অ্যাম, ইজ, আর। পাস্ট ফর্ম কি হবে? পাস্ট ফর্ম হবে ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? এটা হবে হচ্ছে বিন। এর আইএনজি কি হবে? আইএনজি হবে বিং। আর টু দিয়ে বললে, ইনফিনিটিভ বললে টু বি। বোঝাতে পারলাম এই জিনিসটা? প্রাথমিকভাবে বি ভার্বের এই 5টা ফর্ম হবে: প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, বি নিজে; পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার; পাস্ট পার্টিসিপল বিন;
আইএনজি দিয়ে বললে বিং, টু দিয়ে বললে টু বি। সিমিলারলি হ্যাভ ভার্বও প্রেজেন্ট ফর্ম নেবে হ্যাভ অ্যান্ড হ্যাজ, পাস্ট ফর্মে সে থাকবে হ্যাড, পাস্ট পার্টিসিপল হবে হ্যাড, আইএনজি হবে হ্যাভিং, টু দিয়ে বললে এটা হবে টু হ্যাড। বোঝাতে পারলাম এই অবধি? তাহলে এই দুটো ভার্ব খুব ইম্পর্টেন্ট ভার্ব। কেন একটু পরে আসছি। এছাড়া ডুইং ওয়ার্ডসে তোমার দুনিয়ার ভার্ব আছে, ধরো কাম, গো, ইট যা আছে, যেমন ইট, এট, ইটেন, ইটিং, টু ইট এই হবে। রাইট, রোট, রিটেন, টু রাইট, রাইটিং, রাইটিং টু রাইট, এরকম হবে তবে। তো এই জায়গাটা আমাদের একটু বুঝে নিতে হলো যে বি ভার্ব হ্যাভ ভার্বের এই যে 5টা ফর্ম হয়, সেই 5টা ফর্ম এরকম হয়। এইবার আমি যে প্রসঙ্গে আসছি, প্রসঙ্গটা হচ্ছে তোমরা জানো যে এই ভার্ব এটা দুভাবে আমরা ভাগ করি। একটা স্যার 1 মিনিট আপনাকে থামাচ্ছি, আমাদের সঙ্গে ফোনে কেউ একজন রয়েছেন। কে আছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। তন্ময় পাল। বলুন। আমার প্রশ্নটা বলছি, হ্যাঁ বলুন। হি ইজ গোয়িং টু স্কুল, বুঝতে পেরেছেন? বলুন। হি ইজ গোয়িং টু স্কুল। হ্যাঁ, হি ইজ গোয়িং টু স্কুল, এটা একটু মানে অ্যাডভার্ব ক্লজটা একটু জানতে চেয়েছি। এটা স্পষ্ট একটু করে বলুন। ব্যাপারটা একটু বুঝিয়ে দিতে হবে আর কি। হি ইজ গোয়িং টু স্কুল কি বলছেন? প্রশ্নটা বলুন। প্রশ্নটা স্পষ্টভাবে বলুন। হি ইজ গোয়িং টু স্কুল, হুম। গুড। মানে এইটা একটু চেঞ্জটা, ভয়েস চেঞ্জটা একটু করে দিতে হবে আর কি। কি চেঞ্জ করব? এটার ভয়েস চেঞ্জ করবেন? হুম। ভয়েস চেঞ্জ তো আজকে পড়াচ্ছি না, আজকে আমি টেন্সটা ক্লিয়ার করতে এসেছি। একটার সাথে একটা করতে গেলে গন্ডগোল হয়ে যাবে। একদমই ইনিশিয়ালি টেন্সটাকে ক্লিয়ার করে নিয়ে ভয়েস চেঞ্জটাকে করা যাবে। একদমই। অর্থাৎ তোমরা যারা ফোন করছো তোমাদেরকে আরও একবার বলে রাখি, স্যার যে বিষয়টা নিয়ে পড়াচ্ছেন সেটা হচ্ছে টেন্সটা আজকে তিনি ক্লিয়ার করছেন, এবং সেই সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, তাহলে তোমরা সেই বিষয়ে ফোন করতে পারো স্যারকে। স্যার আর একটা ব্যাপার হচ্ছে এই প্রসঙ্গে যখন উনি বললেনই বলি যে এখানে আবার ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এইসবের ব্যাপার আসবে। এবার ট্রানজিটিভ ভার্ব ছাড়া ভয়েস চেঞ্জ করাটা জেনারেলি করা হয় না। এবার ট্রানজিটিভ ভার্বকে, ইনট্রানজিটিভ ভার্বকে এগুলো আসবে, পরে আসবে। তো আমি যে জায়গাটা বলছিলাম, নাহলে গুলিয়ে যাবে সবটা। টেন্সের জায়গাটা করছি তো, বি ভার্ব হ্যাভ ভার্বটা ক্লিয়ার না হলে এটা খুব মুশকিল হয়ে যাবে। এইবার হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব দুটো আমরা করি। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মেন ভার্ব বলি আমরা একে, হ্যাঁ। আর অক্সিলারি ভার্ব মানে আমরা এটাকে আমরা বলি হেল্পিং ভার্ব। এবার কি হেল্প করবে তাই নিয়ে পরে আসছি। আমরা একটু আগে পড়লাম এই ভার্ব মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্বস এগুলো রয়েছে। তার 5টা ফর্মও বললাম। বি ভার্ব মানে আবার ভালো করে শুনে নাও, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি নিজে, অ্যামিজার, ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আইএনজি হচ্ছে বিং, অ্যান্ড টু দিয়ে বললে টু বি। তার মানে আমি যদি ইজকে আইএনজি করতে চাই কখনো, এটা কখনো ইজিং হবে না, এটা হবে বিং। আমি ইজকে যদি টু দিয়ে বলতে চাই তাহলে এটা টু ইজ হবে না, এটা হবে টু বি। বোঝা গেল? সিমিলারলি হ্যাভ ভার্বের ক্ষেত্রেও হ্যাজের আইএনজি হয়, সেটা হচ্ছে হ্যাভিং। এগুলো মাথায় রাখতে হবে। তো যেগুলো আমি ওই চার্টে লিখে দিয়েছিলাম। তাহলে এই যে 5টা ফর্ম হয়, এরা মেন ভার্বের ইউজ হয়। মেন ভার্ব মানে যেমন কাম, গো, ইট, এরম যা মেন ভার্বের ইউজ, সেইটাও এখানেও আছে। যেমন আমি যাই, আই গো, তাহলে আমি হই আই অ্যাম, তাহলে আমার আছে আই হ্যাভ, এরকম ব্যাপারগুলো আছে। এইবার আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে এই বি ভার্ব আর হ্যাভ ভার্ব এরা আবার অক্সিলারির ব্যবহারও আছে। এবং অ্যাকশন ভার্বের ভেতর থেকে ডু ভার্ব, এদের অক্সিলারি ব্যবহার আছে। কি অক্সিলারি, কি হেল্প করে, এগুলো আমরা আসছি। তাহলে বি ভার্বের অক্সিলারি যখন ইউজ হচ্ছে তখন যথারীতি সে বি ভার্ব মানে সে অ্যামিজার, বি নিজে,
এবং পাস্টে ওয়াজ ওয়্যার এই ফর্মগুলো থাকছে। হ্যাভ ভার্বের ক্ষেত্রেও হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্মে ইউজ করছি এবং হ্যাডটাকে পাস্ট ফর্মে ইউজ করছি। এছাড়া অ্যাকশন ভার্বের ভেতরে ডু ভার্বটাকে আমরা নিই, সেটা কি কাজে লাগে? সেটা লাগে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ এবং কোয়েশ্চেন করতে আসে, মানে না বলতে এবং প্রশ্ন করতে আসে। আর বি ভার্বটা তাহলে কি করতে কাজে লাগে, কি হেল্প করে? বি ভার্ব হেল্প করে মেন ভার্বের কন্টিনিউয়াস টেন্সে এসে মেন ভার্বের আইএনজি নেয় আর তার আগে বি ভার্বটা বসে। মানে আমরা যখন বলবো বি ভার্বের ইউজ, ধরো বি ভার্বের ইউজ করছি প্রেজেন্ট, ওনার উদাহরণটাই নি, হি ইজ গোয়িং, এই নিলাম ইজ গোয়িং। শুধু গোয়িং বললে কিন্তু যাচ্ছি কথাটা ক্লিয়ার হচ্ছে না বা যাচ্ছে কথাটা ক্লিয়ার হচ্ছে না, এই টোটালটা নিয়ে আমরা বলছি যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা টেন্সে এরকম পরপর আসবো। ঠিক তেমনি হ্যাভ ভার্ব কিভাবে হেল্প করছে, হি হ্যাজ গান। শুধু গান বললে আমাদের কখনোই কিন্তু সে যে গিয়েছে, কাজটা যে ইমিডিয়েটলি এন্ড হয়েছে পারফেক্ট টাইপের, সেই পারফেক্ট টেন্স ক্লিয়ার হবে না। এই হ্যাজ গান পুরোটা বললে তবেই হবে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের ইউজ কিন্তু তোমরা এখানে শিখতে পারছো। যেমন গোয়িং বললে, শুধুমাত্র গোয়িং বললে কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে সে যাচ্ছে না যাচ্ছিল, তার সঙ্গে ইজটা বা ওয়াজটা যতক্ষণ না তুমি বসাচ্ছ ততক্ষণ পর্যন্ত সেটা প্রেজেন্ট না পাস্ট তুমি কিন্তু বুঝতে পারছো না। এটাই হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ বা অক্সিলিয়ারি ভার্বের ইউজ। ভেরি গুড, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে বি ভার্ব আমরা দেখলাম হচ্ছে যে কি, এটা নিজের মতন বসতে পারে। প্রিন্সিপাল ভার্ব যখন হয়, আমি হই একজন ছাত্র, শিক্ষক, আই এম এ টিচার অর স্টুডেন্ট, লাইক দ্যাট, এরকম যেরকম হয় তেমনি এই ইজটা আবার তোমার অক্সিলারি ইউজ করছে। এই যে মেন ভার্ব দেখালাম, তাদের সঙ্গে বসে তাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজগুলোকে পরিষ্কার করছে। প্রসঙ্গত বলে দিই, এই যে বি ভার্ব বললাম, হ্যাভ ভার্ব বললাম, এবার অ্যাকশন ভার্বের ডু ভার্ব বললাম, এছাড়াও আরও কিছু ভার্ব আছে যারা হেল্প করে। তারা হচ্ছে, আমি আর লিখছি না, অনেক বড় লিখতে হবে, তারা হচ্ছে মডাল অক্সিলারি। তাদের প্রিন্সিপাল ভার্বের ইউজ নেই। এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এদের প্রিন্সিপাল ভার্বের ইউজ আছে, মেন ভার্বের ইউজ আছে, কিন্তু এখন যেগুলো বলবো মডাল অক্সিলারিজ, এগুলোর প্রিন্সিপাল ভার্বের ইউজ নেই। কেন নেই? এদের আইএনজিও হয় না, এদের পাস্ট পার্টিসিপাল ফর্মও হয় না। কিছু কিছু ক্ষেত্রে পাস্ট ফর্মের মতন কিছু ব্যবহার আছে, সেটা কয়েকটা ক্ষেত্রে। সেগুলো কারা? সেই ভার্বগুলো কারা? তারা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, এছাড়াও ইউজ টুকে আমরা অনেক সময় বলি। এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। এগুলো নিয়ে আমরা একটু পরে আসছি। আমরা খালি এখন এই মুহূর্তে যেটুকু আসছি, আমরা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে এবার একটু দেখব। মাথায় রাখতে হবে কিন্তু এই যে প্রিন্সিপাল ভার্ব কথাটা বলেছি, মেন ভার্ব, এটা মাথায় রাখতে হবে, আর এই অক্সিলারি ভার্ব এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ইনডিফিনিট টেন্সে কি করি? প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তোমরা পড়বে যখন ইনডিফিনিট টুলটা পড়বে, কারণ আমাদের রুলটা হচ্ছে টাইমটা হচ্ছে ইনডিফিনিটেড টাইম, হ্যাঁ, বা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এইভাবে বলি। রুলটা ওইটা কিরকম? ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বটা প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটে স্ট্রেট বসে, স্ট্রেট। যেমন আমি যদি গো ভার্বটা দিয়েই বলতে চাই, আই গো, এই তো, এই গো বলছি, আই গো, ইউ গো, দে গো, গো বলছি। এখানে একটু ব্যতিক্রম আছে, তোমাদের সহজ করে বোঝার জন্য বলছি। আই বাদে একজন, মাথায় ঢুকিয়ে নাও, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি বলছি না, আমি বলছি আই বাদে একজন হলে ভার্বের সাথে এস ইএস যোগ হয়। রাজ গোজ, ইএসটা লাগবে। কি বললাম? আই বাদে একজন হলে একজন, একটা কিছু, যাকে তোমরা সিঙ্গুলার বলে জানো,
সেই রকম যদি হয় তাহলে একটা এসিএস লাগবে। দ্য ফ্যান মুভস, ঠিক আছে, পাখা ঘোরে। দ্য টিচার টিচেস, হয়েছে তো, সবাই একজন করে। এক্ষেত্রে তোমার প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো বললেন আই বাদে একজন, তাহলে ইউটা কি হবে? একদমই। এইটা প্রশ্ন আসবে। এবার প্রশ্নটা হচ্ছে ইউ ইজ কনসিডার্ড, খেয়াল করো ইজ বলেছি, আমি তো ভুল বলিনি, ইউ ইজ কনসিডার্ড অ্যাজ প্লুরাল। ইউ এর ভেতরে বাংলায় যেমন তোমরা কথাটা আছে, ইংরেজিতে তোমরা বলে কেউ নেই। ইউ কাম তুমি এসো, ইউ কাম তোমরা এসো, বোঝা গেল তো? সেই জন্য ইউ এখানে ইউ ইজ কনসিডার্ড বলছি, মানে ইউটা একটা ওয়ার্ড হিসাবে বলছি, সেই জন্য ইউটাকে ইজ বললাম। এখানে ইউ আর মানে তুমি হও ব্যাপারটা না, ইউ ওয়ার্ডটা ইজ কনসিডার্ড, বিবেচিত হয় অ্যাজ প্লুরাল, সেই জন্য ইউকে প্লুরাল ট্রিট করা হয়, সেই জন্য ইউ গো হয়, সেই জন্য ইউ আর হয়, সেই জন্য ইউ হ্যাভ হয়। বুঝতে পারছো? একদম জলের মতন পরিষ্কার, কোনো প্যাচে যাওয়ার দরকার নেই। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনি ইংরেজি বলতে বসে ভাববো যে এটা থার্ড পার্সন কিনা, এটা সিঙ্গুলার নাম্বার কিনা, এত ভাবার দরকার নেই। আই বাদে একা, এইটুকু বোঝো, সহজ করে বুঝে যাবে। আর ইউটা প্লুরাল। তো যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা করছি হচ্ছে এই জিনিসটা, যে আই বাদে একজন হলে ভার্বের সাথে এসিএস লাগছে। হয়ে গেল হ্যাবাচক সেন্টেন্স। তুমি যত খুশি সেন্টেন্স, যত খুশি ভার্ব এখানে বসাও। লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল। ধরো আই প্লে ফুটবল, তাহলে মাই ফ্রেন্ড বলতে তুমি একজন বুঝবে না একের বেশি বুঝবে? আই বাদে একজন বুঝবে। তাহলে মাই ফ্রেন্ড প্লেজ, কোনো অশান্তি নেই, কোনো অসুবিধা নেই, ইজি। এইটাকেই যখন আমি নেগেটিভ করছি, না বলছি, তাহলে কি দাঁড়াবে? খুব ভালো করে খেয়াল করো, এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটটাই কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। কারণ যত রাজ্যের সেন্টেন্স বেসিক্যালি এটার ওপরে তোমাদের শুরু হয়, শুরু, আর এখানেই সব কিছু চলতে থাকে। এবার না দেখো, আমি যাই, আই গো, একটু ইনিশিয়ালি বাংলা করার চেষ্টা করবে, কারণ বাংলাটা করলে বুঝতে সুবিধে হয়, যে কারণে আমরা ট্রান্সলেশনসগুলো করাই। তো এই জায়গায় বাংলাটা করবে, কিন্তু পরবর্তীকালে ওই বাংলা করে করে ইংরেজি হবে না, ইংরেজিটাকে পড়ে পড়ে ইংরেজির মতন করেই করতে হবে, তার রুলস অ্যাপ্লাই করে, সেন্স বুঝে। কিন্তু ইনিশিয়ালি তো আর সেন্স বোঝা যায় না, ইনিশিয়ালি একটু তোমায় মাতৃভাষায় কনভার্ট করতেই হবে। এই যে আমি যাই, আই গো, এখানে আমরা কি শিখছি? ইনডিফিনিটের উচ্চারণ হচ্ছে, বাংলা উচ্চারণ হচ্ছে খায়, যায়, দেখে, খাই, যাই, দেখে, এসব। তাহলে তাই যদি হয়, এর নেগেটিভ কি হবে? আমি যাই না, যেই যাই না বলছি আই, এখানে একটা অক্সিলারি ডু ভার্বটা চলে এলো, আই ডু নট গো। এই ডু নট মানে কিন্তু করি না এরকম ব্যাপারটা না, এই ডু নট মানে হচ্ছে না। বোঝাতে পারলাম তো? সিমিলারলি আমি যাই না, আই ডু নট গো। এবার যদি ওই রাজের কথাটা বলি, রাজ যায়, রাজ গোজ, তাহলে রাজ যায় না, রাজ ডাজ নট গো। কি হলো? রাজ গোজ ছিল, এসিএসটা এখানে ছিল। এইবার যেহেতু না করছি এবং অক্সিলারি এসে গেছে, ডু নট, ডাজ নট, ওই ডু নট রোল প্লে করবে সমস্ত কিছু। আমাদের টেন্সের যাবতীয় রোল যদি অক্সিলারি থাকে, সে প্লে করে, টেন্সটা সে চেঞ্জ করে, দায় দায়িত্ব সে নেয়, সেই অক্সিলারি নেয়। তাহলে রাজ ডাজ নট গো, এবং কোয়েশ্চেন করলে যথারীতি আই গোকে আমি কোয়েশ্চেন করলে এখানে করি ডু আই গো, আমি কি যাই? এবং খুব সিম্পলভাবে রাজ যায় এটাকে কোয়েশ্চেন করলে ডাজ রাজ গো। এই হচ্ছে ইনডিফিনিটের জায়গাটা, বুঝাতে পারলাম? অর্থাৎ ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট তোমরা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমরা সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা যেরকম ভাবে করতে হবে স্যার কিন্তু সেটা বুঝিয়ে দিলেন। এক্স্যাক্টলি তাই। এইবার দেখবে তোমাদের কি হয়, কোয়েশ্চেন আনসারসে থাকবে হোয়ার ডাজ হি লিভ, তাই তো? তাহলে আমার কি করতে হবে? এটা বাংলা বুঝি আমি, কোথায় সে থাকে, তা এটাকে যদি আমি বলি, উত্তর দিই সে অমুক জায়গায় থাকে, হি লিভস দেয়ার,
এই যে থাকে, এই যে একটু আগে বললাম যে যেটা বোঝার, যে খায় যায় দেখে একজন থাকলে আই বাদে একজন হলে এসিএস লাগছে। তুমি দুভাবে ভাবতে পারো, এক ভাবতে পারো ওয়্যার ডাজ হি গো, এটাকে ভাবতে পারো হি গো ডাজ আছে, তাহলে হি এর পরে গো আছে, এসিএস দিয়ে দিই, হয়ে গেল কারেক্ট সেন্টেন্স, হি গোজ। আবার তুমি এইভাবে ভাবতে পারো, আরে আমি তো বাংলা থেকে ইংরেজি বুঝি, কোথায় যে সে থাকে, তাহলে সে থাকে হি লিভস করে দিলাম, এইভাবে বুঝতে পারি। কারণ আমার মাথা ইনিশিয়ালি গিজগিজ করবে বাংলা সেন্টেন্স পরীক্ষার হলে, একটিও ইংরেজিতে কনভার্ট করা দূরহ হয়ে পড়ে। এই জন্য দূরহ হয় যে আমার ওই ট্রান্সলেশনসের জায়গাগুলো ক্লিয়ার নেই, তাই তো আমি রাইটিং করতে যাই, একটা কোয়েশ্চেন আনসার্স করতে যাই, যাই করতে যাই, এই প্রবলেমটা আসে। তো যদিও ভবিষ্যতে গিয়ে ওই রকম ট্রান্সলেট করে করে ইংরেজিটা করতে যাবে না, হবে না। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা বলেছিলাম যে অনলি মেন ভার্বটা বসাচ্ছি হ্যাবাচক সেন্টেন্সে। পাস্ট ইনডিফিনিটে এসেও পাস্ট ফর্মটা বসাচ্ছি। আই গোয়ের পাস্ট বসিয়ে দিলাম, আই ওয়েন্ট, মিটে গেল, ঝামেলা শেষ, নো অ্যাম ইজ আর, নো ওয়াজ ওয়্যার। আমরা এটা দেখেছি পড়াতে গিয়ে যে পাস্ট ইনডিফিনিট করতে যাচ্ছি, একটা সাথে সাথে ওয়াজ নিয়ে এলাম, তারপরে গিয়ে ওয়েন্ট বসাচ্ছি, এরকম ভুলভাল অনেক কিছু চলতে থাকে। কনসেপশন ক্লিয়ার করো, প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে পাস্ট ফর্ম, এই দুটো নিয়ে কোনো অশান্তি নেই। না বলতে গেলে প্রেজেন্টে ডু নট বা ডাজ নট, পাস্টে এসে ডিড নট, জলের মতন পরিষ্কার। আই ওয়েন্ট, আই ডিড নট গো, ডুকে ডিড করে দিলাম, আমি যাইনি, এটা নি। ক্লিয়ার? কোয়েশ্চেন করতে গেলে ডিড আই গো, যেই বলছি এইটুকু করে দেওয়ার পরে প্রেজেন্ট ফর্মে যেমন আই বাদে একজন হলে একটা অশান্তির ব্যাপার ছিল এসিএস, ওটা দূর হয়ে গেল, আর নেই। আইয়ের সাথে যে নিয়ম, সববার সাথে এক নিয়ম, সে একা হোক, একের বেশি হোক, যা খুশি হোক, সব এক সিস্টেম, পাস্ট ইনডিফিনিট। আই গো, আই ওয়েন্ট, আই ডিড নট গো, ডিড আই গো, এই ফর্মে চলবে। হলো? ফিউচার ইনডিফিনিটে এসে তোমরা করছো হচ্ছে একটা উইল বা শ্যাল লাগে। এর মানে হচ্ছে ওই যে বললাম মডাল অক্সিলারি, ওগুলো কতগুলো সেন্স ক্লিয়ার করে, ওই শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, নিড, অর টু। এই যে ব্যাপারটা, এই জায়গাটায় কি শ্যালটা দিয়ে আমি ফিউচারে কাজটা যে হবে সেই ব্যাপারটা ক্লিয়ার করছি। যেমন আই শ্যাল গো, হয়েছে, আমি যাব, আমি যাব না, আই শ্যাল নট গো। আমি কি যাব? এই অক্সিলারিটা সামনে আনলেই প্রশ্ন, শ্যাল আই গো, মিটে গেল, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, যত ঝামেলাটা আছে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটে। এক্ষেত্রে একটু বলে রাখি, মডার্ন ইংরেজিতে শ্যালটাকে খুব কম ইউজ করা হয় বাধ্যতামূলক জায়গা ছাড়া। এখানে সবই আই এর সাথে উইল বলে, সবার সাথেই উইল চলে, আয়াল আয়াল, এই স্ট্যান্ডার্ডটা চলে। হ্যাঁ, তবুও তোমরা জেনে রাখো আই আর উই এর সাথে শ্যাল বসে, আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে। কখন? ফিউচার ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে এই যে ব্যাপারটা আমরা করলাম, এটা ইনডিফিনিটেড রুল গেল। এবার এসো, ধরো আমি যদি কন্টিনিউয়াস টেন্স করি, কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাদের ওই বি ভার্বের হেল্প নিতে হয়। তার নিয়ম হচ্ছে কন্টিনিউয়াসের বি ভার্ব টেন্স অনুযায়ী প্লাস মেন ভার্বের আইএনজি ফর্ম। এই তার মানে মেন ভার্ব আইএনজি প্রত্যেকটা টেন্সে, সে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, প্রত্যেকটি টেন্সে এটা মেন ভার্ব আইএনজি। হ্যাঁ, চেঞ্জ হবে তাহলে কে? বি ভার্ব। এটা যদি ইজ গোয়িং থাকে তাহলে গোয়িং গোয়িংই থাকছে, অসুবিধে নেই। এটা হয়ে যাবে পাস্ট করলে ওয়াজ গোয়িং, তার মানে যাচ্ছে, যাচ্ছিল। এক্ষেত্রে নট করতে গিয়ে কোনো অসুবিধে নেই, ইজ নট গোয়িং, ওয়াজ নট গোয়িং। কোয়েশ্চেন করলে ওই ইজ বা ওয়াজ ওইটাকে সাবজেক্টের সামনে এনে দিতে হবে, হয়ে গেল। তার মানে ধরো দ্য ম্যান ইজ গোয়িং, দ্য ম্যান ইজ নট গোয়িং,
ইজ দ্য ম্যান গোয়িং, এই হলো ব্যাপার। বলেছে তো, ওয়াজের ক্ষেত্রেও তাই, দ্য ম্যান ওয়াজ গোয়িং, লোকটা যাচ্ছিল, লোকটা যাচ্ছিল না, দ্য ম্যান ওয়াজ নট গোয়িং, লোকটা কি যাচ্ছিল, ওয়াজ দ্য ম্যান গোয়িং, এই হলো ব্যাপার। আর বলার সময় একটা খেয়াল রাখবে, ইংরেজি তো, এটা তো ফরেন ল্যাঙ্গুয়েজ, তোমায় শিখতে গেলে ওই টোন দিয়ে দিয়ে করবে, তাহলেই দেখবে মাথায় ওটা ঢুকে যাচ্ছে। তুমি কোয়েশ্চেন করছো, তুমি যদি স্টেটমেন্টে বলো, অ্যাসার্টিভের মতন বলো, ওয়াজ হি গোয়িং, ওয়াজ হি গোয়িং, এ বললে হচ্ছে না। তুমি একটা কোয়েশ্চেন করছো, ওয়াজ হি গোয়িং, কোয়েশ্চেন মার্ক বলো, কোয়েশ্চেন জায়গাটা আনো, এসে যাবে। ফিউচারে এসে ধরো উইল, উইলটা তো ফিউচার, ফিউচারের জন্য উইল লাগছেই, বি গোয়িং, এই হচ্ছে ব্যাপারটা। এই বিভার মেন ভার্ব আইএনজি, প্রত্যেকটা জায়গায় দেখো বিভার মেন ভার্ব আইএনজি, বিভার মেন ভার্ব আইএনজি, বিভার মেন ভার্ব আইএনজি। স্যার এক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে সেন্টেন্সকে যখন আমি ফিউচার টেন্সে যখন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, সেক্ষেত্রে তাহলে কি হতে পারে, ইজন্ট হি গোয়িং না ইজ নট হি গোয়িং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অক্সিলারি ভার্ব, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, সেটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, ইনডিফিনিটেও প্রযোজ্য। একদম। তোমাদের খেয়াল রাখতে হচ্ছে, খুব ভালো প্রশ্ন, খেয়াল রাখতে হচ্ছে যখন আমি প্রোনাউন দিয়ে করছি, ধরো হি ইজ গোয়িং, হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, এটা হবে হচ্ছে ইজ হি নট গোয়িং। প্রোনাউন থাকলে এই নটটা, ইজ নট এর নট ভেঙে যায়, গিয়ে সাবজেক্টটি বসে, তারপরে গিয়ে বসে। একদম। কিন্তু এটা যদি তোমার নাউন হয়, ইজ প্রিয়া গোয়িং, ইজ সরি, প্রিয়া ইজ নট গোয়িং, এই যদি হয়, এটাকে যদি আমি কোয়েশ্চেন করতে যাই, তখন হবে কিন্তু ইজ নট প্রিয়া গোয়িং, তখন কিন্তু আর ভাঙবে না, নাউন থাকলে কিন্তু আর ভাঙবে না। ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা হচ্ছে? অর্থাৎ এখানে কিন্তু নাউন আছে, সাবজেক্ট না প্রোনাউন আছে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে বড় দাঁড়াচ্ছে। ফ্যাক্টর করছে। কিন্তু এক্ষেত্রে প্রোনাউন থাকলেও যখন আমরা কন্ট্রাক্টেড ফর্মে করব, তখন আমরা এরকম করব, ইজন্ট হি গোয়িং, কেন এটাকে তো আর ভাঙার কিছু জায়গা নেই, আমি কন্ট্রাক্টেড করেছি, নটটাকে তো আমি লাগিয়ে নিয়ে কন্ট্রাক্টেড করেছি, ছোট করে নিয়েছি, এটাকে আর ভাঙবো কি করে? সেই জন্য কন্ট্রাক্টেড ফর্ম থাকে যখন, ইজন্ট হি গোয়িং, এটা ডু ডাজ ডিড সর্বক্ষেত্রে প্রযোজ্য, অক্সিলারি যেখানেই আছে সর্বক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। খুব ভালো প্রশ্ন ছিল এটা, আশা করি বোঝাতে পারলাম এটা। তাহলে তোমরা যখন ফিউচারেও সেটা দেখাই, ফিউচারের আবার একটা ঝামেলা আছে, উইল আছে, তার মানে হি উইল বি গোয়িং, সে যেতে থাকবে, যাওয়াটা চলতে থাকবে, কন্টিনিউয়াস মানে কাজটা চলতে থাকে। হ্যাঁ, সেটা প্রেজেন্টে হলে চলছে, পাস্ট হলে চলছিল, ফিউচার হলে চলতে থাকবে। এইটা যখন আছে, এটাকে নেগেটিভ করছি, হি উইল নট, বা এটাকে আগে কোয়েশ্চেনই তোমায় দেখিয়ে দিই। কোয়েশ্চেন করলে উইল হি বি গোয়িং, উইলটাই খালি সামনে আসবে, উইলটাই খালি সামনে আসবে, ওই উইল বি হি গোয়িং নয়, কিন্তু খালি অক্সিলারি সামনে আসে। কাজেই ওই যে প্রথমে বলেছিলাম, খুব মন দিয়ে বুঝতে হবে অক্সিলারি পার্টটা, সমস্ত কিছুর কিন্তু জায়গাটা আছে ওই অক্সিলারিকে নিয়ে। হ্যাঁ, তাহলে উইল হি বি গোয়িং এই হচ্ছে, যদি নট করি যথারীতি উইল হি নট বি গোয়িং, ওইভাবে আসবে। আমি আর লিখছি না এটা। এই গেল তোমার কন্টিনিউয়াস। এবার পারফেক্ট। পারফেক্ট হচ্ছে নিয়ম কি, হ্যাভ ভার্ব
মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। বইতে, গ্রামার বইতে বেশ কিছু জায়গায় V1, V2, V3, V4, V5 এসব বলার চেষ্টা করেন তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিকই করেন, কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব এগুলোকে উচ্চারণ করতে হবে, কেন জীবের জড়তা কাটে। আমরা যত বলি, যত করি, উচ্চারণ করি, তত জীবের জড়তা কাটে। তো উচ্চারণ করবে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাভ ভার্ব মানে প্রেজেন্টের হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, বলেইছিলাম, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল। ধরো গো থাকলে গান, রাইট থাকলে রিটেন, টেক থাকলে টেকেন, এই হবে, এই গেল। পাস্ট হলে সেটা হয়ে যাবে হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ফিউচার হলে উইল হ্যাভ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এই বাংলা উচ্চারণ কি? গিয়েছে, পাস্টে গিয়ে, আগে গিয়েছিল। এই পাস্ট পারফেক্টের বাংলা কিন্তু ওইভাবে হয় না, ওটা অন্যভাবে হয়, সেগুলোর ব্যবহার তোমরা পরে শিখবে, একদিনে তো এত হবে না। তো বলে রাখি সেই বইয়ের উদাহরণ, ডাক্তার আসার আগেই পেশেন্ট মারা গেল। দুটো কাজের যে কাজটা আগে হয়েছে, মানে পেশেন্ট মরে যাওয়া আগে, ডাক্তার আসা পরে, দুটোই পাস্টের কাজ, কিন্তু যেটা পাস্টের পাস্ট তার জন্য পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই হচ্ছে স্ট্রাকচারটা। তো সেখানে বিফোর আফটার দুটোই আছে, সেগুলো পরে আসবে, এত ডিটেলসে পরে যাচ্ছি। এইটুকু জায়গাটা আমরা বুঝে নিলাম যে তিনটে টেন্সের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের তিনটে টাইম পড়লাম। আর একটা টাইম পড়ে রয়েছে, ওটা পরে বলবো যদি সুযোগ পাই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এইটুকু জায়গায় আপাতত থাকা। কি পড়লাম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, মানে ইনডিফিনিটের রুল পড়লাম আমি। পড়লাম হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পড়লাম হচ্ছে আমরা পারফেক্টের রুল, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সবসময় মাথায় রাখবে, কোনো একটা সেন্টেন্স বললে তোমায় জিজ্ঞেস করলাম বলো তো কোন টেন্স, ওই তো স্যার প্রেজেন্ট, ওই তো পাস্ট, নো, শুধু প্রেজেন্ট, শুধু পাস্ট, শুধু ফিউচার বলে কিছু হয় না। বলতে হবে প্রেজেন্টের কোনটা, ইনডিফিনিট, ওয়েদার ইট ইজ ইনডিফিনিট অর কন্টিনিউয়াস অর পারফেক্ট, কোনটা সেইটা বলতে হবে। একেই বলা হয় প্রপার ভার্ব ফর্ম। তো সেই জায়গাগুলোকে একদম বুঝে, ওই শুধু পাস্ট বলা হবে না, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেন্টেন্সটা কোন প্যাটার্নের, এই হলো ব্যাপারটা। এইবার আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, ধরো এইটুকু না বলে নিলে তোমরা বুঝতে না, যেটা শুরু করেছিলাম, ধরো হ্যাভ ভার্ব যখন মেন ভার্ব বা বি ভার্ব যখন মেন ভার্ব, গো দিয়ে করলে তো তুমি বলছো যে ঠিক আছে আমি শুধু গো দিয়েই বলছি, কেউ একটা যায় বললে গো, অথবা কন্টিনিউয়াস করলে ইজ গোয়িং, পারফেক্ট করলে আমি ইজ বলছি এই কারণে, ইজও হতে পারে, আরও হতে পারে, এমও হতে পারে, মানে আই হলে তো আর আই ইজ গোয়িং হবে না, এগুলো কমন সেন্স, মানে এটুকু নিশ্চয়ই তোমাদের জানা আছে। তো সেই জায়গাগুলো ইজ গোয়িং, আর গোয়িং, যেটা হবে হবে, আমি সেটা হলো, আমি খালি ইজটা ধরে বলছি। স্যার 1 মিনিট থামাবো, আমাদের আর একটা ফোন আছে, আমরা শুনে নেব। হ্যাঁ, বল। কে বলছেন, কোথা থেকে বলছেন? কেটে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আবারও ফোন করতে পারেন এবং স্যারের কাছে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যে কার কোথায় কি প্রবলেম আছে। স্যার যেটা বলছিলেন, হ্যাঁ, তাহলে গো, ইজ গোয়িং, হ্যাজ গান, এই যে গো ভার্বটা মেন ভার্ব, সেই জায়গা থেকে এই চেঞ্জেসগুলো হয়েছে। এইবার এই গোয়ের জায়গায় যদি আমি বি ভার্বটাকে কনসিডার করি, মানে আই গো, তার কন্টিনিউয়াস বললে তুমি বলবে আই অ্যাম গোয়িং, পারফেক্ট বললে তুমি বলছো আই হ্যাভ গান, এগুলো বলছো। এবার যদি বলি বিটা যদি এরকম থাকে আই অ্যাম, এটাকে কন্টিনিউয়াস করো তো, থিওরিটিক্যালি বলছি, হ্যাঁ, তখন এটা আসে হচ্ছে, ধরো বা হি ইজ, সেই যদি থাকে, ইজকে কন্টিনিউয়াস করো তো, তখন আমরা বলবো হি ইজ। আর এই যে ইজের আইএনজি কি বলেছিলাম সেই প্রিন্সিপাল ভার্বে, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, বিন, বিং বলেছিলাম, আর টু দিয়ে বললে টু বি, এই বিংটা এখানে আসছে, ইজ বিং।
কেন ইজ বিং হয় এবার বোঝা যাচ্ছে? ভয়েস চেঞ্জে আমরা যে করতাম সেই যে করি এখনো ইজ বিং, এইটা হচ্ছে সেই কারণে। ধরো আমি বাঘ মারি, আই কিল এ টাইগার, কিন্তু আমি বাঘ মারছি, আই অ্যাম কিলিং এ টাইগার। এবার টাইগারকে মারা হচ্ছে, বাস বাস। স্যার আমাদের আর একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নেব। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, আমি প্রিয়া রোজক বলছি গোকুলনগর কামার থেকে। বলুন। হ্যালো স্যার, আমি প্রিয়া রোজক বলছি গোকুলনগর কামার থেকে। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। বলছি যে আমার প্রশ্নটা হলো যে প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন জিনিসটা কি? আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, এটাও একটু বলছি, যদিও এটা এখন প্রাসঙ্গিক ছিল না। প্রোনাউন হচ্ছে, তুমি ছোট করে বোঝো, প্রোনাউনে অনেক বড় ব্যাপার আছে, কিন্তু একদম ছোট করে বোঝো। প্রোনাউন হচ্ছে নাউন এর পরিবর্তে বসবে। মানে ধরো বলা হলো যে অশোক ভালো ছেলে, অশোক রোজ স্কুলে যায়, অশোক এই করে, অশোক বাড়িতে পড়াশুনো করে। এই 50 বার অশোক অশোক না বলে অশোকের জায়গায় অশোক ভালো ছেলে একবার খালি অশোক বললাম। এবার প্রত্যেকটা সেন্টেন্সে অশোক রোজ স্কুলে যায় না বলে সে রোজ স্কুলে যায়, সে রোজ পড়াশুনো করে। এই যে সে দিয়ে যাচ্ছি অশোকের পরিবর্তে, এগুলোকে প্রোনাউন বলা হয়। তাহলে আমি একজন লোক, আমার নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমি বলছি আই। এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আমি নিজেকে আই দিয়ে বলছি। তুমি প্রিয়া বললে তো তোমার নাম, তুমি প্রিয়া। তুমি যখন, তোমাকে আমি বলতে চাইছি, আমি বারবার প্রিয়া না বলে ইউ বলছি তোমায়। এইভাবে হচ্ছে আর কি ব্যাপারটা। এটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের অনেকগুলো তোমার ভাগ আছে। আমি এখন সাবজেক্ট প্রোনাউনটা তোমায় বললাম, তবুও খেয়াল রাখো সাবজেক্ট প্রোনাউন যেগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়, তারা হচ্ছে আই, তার প্লুরাল উই, ইউ, তার প্লুরাল ইউ, দুটোই ইউ। একটু আগেই বললাম ইউ মানে তুমি তোমরা। এছাড়া আছে হি, শি, ইট, এই তিনটে আছে। এই তিনটেরই প্লুরাল হচ্ছে দে, তিনটেরই প্লুরাল দে। এই হলো প্রোনাউনের জায়গাটা। এছাড়াও আরও প্রোনাউনের অনেক ভাগ আছে। তো আমি মূল জায়গায় আসছি, যে জায়গাটা বলছিলাম। এই যে ইজের আইএনজি করছি যখন, তখন ইজ বিং আসছে। কীরকম? আমি বাঘ মারছি, আই অ্যাম কিলিং এ টাইগার। এবার টাইগারকে মারা হচ্ছে, খেয়াল করো, হচ্ছে কথাটা বলছি। হ্যাঁ, ওই হওয়া কথাটা যাচ্ছে, ইজ গোয়িং, তাহলে হচ্ছে ইজ বিং। বোঝা গেল? এ টাইগার ইজ বিং কিল্ড বাই মি। বোঝা যাচ্ছে কেন ইজবিংটা ইজবিং করা হলো এখানে, যেটা আজকে আমি ক্লিয়ার করার জন্য তোমাদের কাছে বলছিলাম শুরুতে। এই হলো ব্যাপারটা। এটাই যখন পাস্ট হবে, ওয়াজ বিং, মারা হচ্ছিল। বোঝা গেল তো? এই হচ্ছে কন্টিনিউয়াসের জায়গাটা। ফিউচারে হয় না, মানে প্র্যাকটিক্যালি করতে গেলে আই শ্যাল বি কিলিং এ টাইগার, এ টাইগার উইল বি বিং কিল্ড, এই ইউজটা নেই। মানে ইংরেজরা করে না, তা করে না বলে আমাদেরও ব্যবহার নেই। তো প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস এইভাবে হচ্ছে। এইবার এই ইজকে যখন আমি পারফেক্ট করব, তাহলে কী হবে? পারফেক্টের নিয়ম কি বলেছিলাম? হ্যাজ গান, এই তো বলেছিলাম। হ্যাভ ভার্ব মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমি ইজটা যখন মেন ভার্বের ইউজ করছি, তখন স্বাভাবিকভাবে হ্যাজটা আনলাম। আর ইজের পাস্ট পার্টিসিপল কি বলেছিলাম? অ্যামিজার, বিনিজে, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন। এই হচ্ছে হ্যাজ বিন। এই কারণে হ্যাজ বিন হয়, মেন ভার্বের ইউজ হচ্ছে। তাই তো? এইটাই আমি বলতে চাইছিলাম। দেখো কত সুন্দর ইজ ভার্বটা, মানে বি ভার্বটা তোমার বিভিন্ন টেন্সে, ইনডিফিনিটে শুধু ইজ বসলো, যেমন গো বসে। কন্টিনিউয়াসে ইজ বিং বসছে, যেমন ইজ গোয়িং হয়। তেমনি পারফেক্টে এসে হ্যাজ বিন হচ্ছে, ঠিক যেমন হ্যাজ গান হয়। ঠিক আছে? এইটা গেল বি ভার্বের তিনটে টেন্সের, তিনটে টাইমের অ্যাপ্লিকেশন এইটা। এবার হ্যাভ ভার্বটাকে খেয়াল করি, দেখো কত সুন্দর ক্লিয়ার হবে। হ্যাভটা মেন ভার্ব, এটা হতেই পারে, এটা হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। হি হ্যাজ এ পেইন, PAIN, ব্যথা আছে। সেই জায়গায় এটাকে যদি কন্টিনিউয়াস করি, তাহলে ইজ, হ্যাজ বা হ্যাভ দুটোরই আইএনজি কি বলেছিলাম? হ্যাজ হ্যাভের ফর্মটা কি বলেছিলাম? হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, পাস্ট হচ্ছে হ্যাড,
পাস্ট পার্টিসিপল হ্যাড আইএনজি হ্যাভিং টু দিয়ে বললে টু হ্যাভ, তাহলে হ্যাজই হোক আর হ্যাভই হোক তার আইএনজি হ্যাভিং ইজ হ্যাভিং আ পেইন, ব্যথা ব্যথা। স্যারকে একটু থামাবো, অর্থাৎ আমাদের হাতে কিন্তু সময় একদমই কম, তবুও এইটুকু সময়ের মধ্যে তোমরা যতটুকু শিখতে পারলে সেটুকুকেই কাজে লাগাবার চেষ্টা করো। স্যার কিন্তু যথেষ্ট ভালো করে বোঝালেন এবং তোমাদের আশা করি যে যে জায়গাগুলো প্রবলেম ছিল সেই সেই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হলো। টেন্স নিয়ে তোমরা যারা যারা টেন্সড ছিলে তারা আশা করি আজকে কিছুটা হলেও তোমাদের সমস্যাগুলো তোমরা বুঝতে পারলে, তোমাদের অসুবিধাগুলো তোমরা বুঝতে পারলে। 30 সেকেন্ড। Perfect স্যার tense- একদমই আসলে সময় কম আমাদের হাতে। আমি আমরা আবার লিখে দিচ্ছি আপনি বলতে বলতে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, একদম এই প্রেজেন্ট পারফেক্ট এই হ্যাজ হ্যাড হয়, আর এটা যেই পাস্ট পারফেক্ট হবে অমনি এখানে এই হ্যাজটা তো হ্যাড হবে পাস্টে, হ্যাড আর এই মেন ভার্ব হ্যাড এই বসে যায়, এই জন্য হ্যাড হ্যাড হয়। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যারকেও আগামী দিনে আমাদের সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো ধন্যবাদ। নমস্কার।